নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নোভার্স একাডেমি। আজকে তোমাদের ম্যাথ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে এসেছি। এটা তোমাদের প্র্যাকটিস সেট 3। এটাতেও তোমাদের আগের দুটো প্র্যাকটিস সেটের মতনই 20টা কোশ্চেন থাকবে। এই কোশ্চেনের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্টের যে আসন্ন খুব ইম্পর্টেন্ট এক্সাম, যেরকম কি WBSSC, WBP, আর সেন্ট্রালে যেরকম আপকামিং এক্সাম যেরকম SSC, ব্যাংকিং, রেলওয়ে, এগুলোর যতগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং টপিক রয়েছে সেটা আমরা কভার করব। আচ্ছা, শুরু করার আগে আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের এর আগে কিন্তু আরো দুটো প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে গেছে। সেই প্র্যাকটিস সেটে আমরা অনেকগুলো কনসেপ্ট এবং শর্ট ট্রিক কভার করে এসেছি। তোমরা কিন্তু নিশ্চয়ই সেই দুটো ভিডিও এই ভিডিওটা কমপ্লিট করার পরে গিয়ে দেখে নিবে। তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে নেক্সট ভিডিও গুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা ভিডিওর প্রথমে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে, আমি যখন নতুন কোশ্চেন একটা স্ক্রিনে দেব, তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে নিয়ে একটা টাইমার সেট করে নিবে, 30 সেকেন্ডের টাইমার, মোবাইল বা ঘড়িতে যেখানেই হোক। আর তোমরা প্রথমে সেই কোশ্চেনটা নিজে সলভ করার চেষ্টা করবে। যদি অ্যান্সার পেয়ে যাও তাহলে তোমরা অপশন থেকে তোমাদের অ্যান্সার মিলিয়ে নিতে পারো। আর যদি না আসে 30 সেকেন্ডের মধ্যে, তাহলে ওয়েট করতে পারো, আমার সলিউশন থেকে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে? তাহলে আজকের প্রশ্ন শুরু করা যাক। আজকের ভিডিওতে প্রথম প্রশ্ন কি বলেছে যে 5306 P2 যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে P এর সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট মানের পার্থক্য কত? আচ্ছা, একটা সংখ্যা 5306 P2, ঠিক আছে? এই সংখ্যাতে P এর মান এমন কিছু একটা হবে, তার মানে P এর মান কিন্তু 0, 1, 2, 3 এরকম করে 9 অব্দি যাবে। এবার P এর মান কি বসলে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে? এর জন্য 3 এর ডিভিজিবিলিটি রুল আমাকে জানতে হবে, বিভাজ্যতা আহ, সূত্রটা আমাকে জানতে হবে। ধরে নাও একটা সংখ্যা আমি নিলাম 123, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো? আমি এই 123-এর প্রত্যেকটি যে ডিজিট আছে, 1 যোগ 2 যোগ 3, তিনটেকেই যোগ করব। ঠিক আছে? যোগফল কত আসছে আমার? 2 যোগ 3 5 যোগ 1 অর্থাৎ 6। এবার এই যে উত্তরটা পেলাম, এটাকে আমি 3 দিয়ে ভাগ করব, দেখবো যে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 6 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমার কিন্তু 123 এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, আরেকটা সংখ্যা নিয়ে নিই, 3 3 6 1। এটারও প্রত্যেকটা ডিজিটকে যদি আমি প্লাস করি, তার মানে যোগ দিই, তাহলে 3 যোগ 6 যোগ 1 অর্থাৎ 9 প্লাস 1 10। 10 কি 3 দিয়ে যাচ্ছে ভাগ? না। 10-কে 3 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ করা যাচ্ছে না, তাহলে কিন্তু 361 3 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, এবার প্রশ্নে চলে আসি। প্রশ্নে কি বলেছে? 5306 P2, এটারও 3 দিয়ে ভাগ যাবে কিনা তার জন্য আমাকে কিন্তু এটার প্রত্যেকটি ডিজিটকে প্লাস করতে হবে। মানে 5 যোগ 3 যোগ 0 যোগ 6 যোগ পি যোগ 2। ঠিক আছে? আমি কত পাচ্ছি? 8 8 14 14 16, 16 প্লাস পি। আচ্ছা, আমি কি বলেছিলাম? পি এর মান 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা বলবো না, অনেকগুলো সংখ্যা হতে পারে, কিন্তু পি এর মান এমন হবে যেটা 16-র সঙ্গে যোগ দিয়ে যে উত্তরটা পাবো সেটা 3 দিয়ে ভাগ যেতে হবে। ঠিক আছে? এবার দেখো, ধরে নাও পি এর মান যদি আমি 0 দিই, তাহলে 16 আসছে, 3 দিয়ে যাচ্ছে না। 1 দিলে 17, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা, পি এর মান যদি 2 দিই, তাহলে কিন্তু আমার উত্তর আসছে 18, 3 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, আমি প্রথম সংখ্যাটা যদি 3 পেয়ে যাই, 2 পেয়ে যাই, পি এর প্রথম মানটা 2, তাহলে পরের মানটা কি হবে? আমি এখানে পি এর পরপর মান না বসিয়েও বের করতে পারবো। 2 এর সঙ্গে 3 যোগ দিয়ে দাও, তাহলে পরের মানটা হবে 5। তার সঙ্গে আরো 3 যোগ দিয়ে দাও, তার পরের মানটা হবে 8। ঠিক আছে? তাহলে পি এর আমি তিনটে মান পেলাম, 2 5 আর 8। ঠিক আছে? এবার প্রশ্নে কি বলেছে যে সবচেয়ে ছোট এবং
সবচেয়ে বড় সংখ্যাটির পার্থক্য। p এর সবচেয়ে ছোট মান 2, সবচেয়ে বড় মান হচ্ছে 8, তাহলে দুজনের পার্থক্য 6। উত্তর অপশন এ 6। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরের কোশ্চেন। পরের প্রশ্নে বলা আছে তিনটি সংখ্যা 1:2:4 অনুপাতে রয়েছে, তাদের বর্গের যোগফল হচ্ছে 1029। তাহলে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কি? আচ্ছা, এইখানে ধরে নাও আমি যদি ধরি সংখ্যাগুলি হচ্ছে x, 2x আর 4x, তাহলে বর্গের যে যোগফল, তাহলে প্রথমে এদের বর্গটা অর্থাৎ বর্গফল কি হবে? x স্কোয়ার। 2x এর হোল স্কোয়ার কি হয়? 4x স্কোয়ার। আর 4x এর হোল স্কোয়ার অর্থাৎ 16x স্কোয়ার। এই তিনটাকে আমি যোগ দিব। যোগ দিয়ে আমি কত পাবো? 21x স্কোয়ার। ঠিক আছে, এই 21x স্কোয়ার এটার সমান সমান হচ্ছে 1029। আচ্ছা, তাহলে x স্কোয়ার সমান সমান কি? 1029 ভাগ 21। কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 147। 7 দিয়ে কাটলে এটা 3, 7 দিয়ে কাটলে 49। আচ্ছা, x স্কোয়ার যদি 49 হয় তাহলে x মানে হচ্ছে √49 অর্থাৎ 7। কিন্তু আমাকে কিন্তু এখানে x এর মান বের করতে বলেনি, এখানে কি বের করতে বলেছে? যে বড় এবং ছোট সংখ্যার তফাৎটা কত। বড় সংখ্যা এখানে x, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 4x, তাহলে পার্থক্য কত? 4x মাইনাস x অর্থাৎ 3x। x এর মান 7, তাহলে উত্তর হবে 3 গুণ 7। উত্তর কিন্তু আমার 21, অপশন এ। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্নে বলেছে b বাই a যদি 0.7 হয়, তাহলে a মাইনাস b ভাগ a প্লাস b যোগ 11/34 কত হবে? আচ্ছা, এইটাকে আমরা প্রথমে একটা সহজ পদ্ধতি দিয়ে করব, তারপরে আমি তোমাদেরকে একটা নতুন কনসেপ্ট শেখাবো। ঠিক আছে, প্রথমে আমরা সহজভাবে করি যে b বাই a সমান সমান 0.7 অর্থাৎ 7/10। এখান থেকে বলতে পারি যে b এর মান হচ্ছে 7, এর মান হচ্ছে 10। তাহলে এই যে এই ইকুয়েশনটা আছে, এইখানে যদি a আর b এর মান বসাই, এর মান আর b এর মান যদি বসাই, এর মান কি? 10। তাহলে 10 মাইনাস 7, 10 প্লাস 7 যোগ 11/34। ঠিক, তাহলে উপরে পাবো 3, নিচে পাবো 17 যোগ 11/34। 17 আর 34-এর লসাগু এলসিএম করলে 34 আসবে, অর্থাৎ নিচে 34, উপরে থাকছে এটা 6 হয়ে যাবে। 6 আর 11, তাহলে উপরে 17, দুটো কাটাকাটি করলে 1/2 অর্থাৎ 0.5 আমার অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, আচ্ছা, এটার জন্য একটা কনসেপ্ট শিখতে হবে, সেটা দিয়েও এটা করা যায়। সেটা হচ্ছে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, ঠিক আছে। এটাতে কি বলা হয়? যদি কোনো একটা ভগ্নাংশ এইভাবে দেখানো থাকে, এইটা কিন্তু দেখে নাও, এইভাবেই শো করতে হবে। ঠিক আছে, এরকম ফর্মে যদি থাকে, তাহলে আমি a প্লাস b, তার মানে উপরের আর নিচের যে সংখ্যাটা সেটার যোগফল ভাগ উপরের আর নিচের সংখ্যার যদি পার্থক্যটা বের করি, সেটা কিন্তু এই দিকেরও একই অপারেশন হবে, অর্থাৎ এই দিকেও কিন্তু সেম ভাবে উপরে যোগ আর নিচে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এইখানে দেখো তুমি b বাই a কে যে আমি যখন ভগ্নাংশ ফর্মে লিখেছিলাম, তখন কি 7/10, অর্থাৎ a বাই b কে আমি লিখতে পারি 10/7। ঠিক আছে, দেখো এই যে এইটা আর এই যে এখানে দেখালাম, এটা একই ফর্ম দেখাচ্ছে। তাহলে আমি এটাকে লিখতে পারি যে a প্লাস বি বাই a মাইনাস বি সমান সমান, তাহলে এটা c আর এটা d যদি হয়, তাহলে 10 প্লাস 7 উপরে আর নিচে 10 মাইনাস 7, অর্থাৎ উপরে 17, নিচে 3। তাহলে আমি কিন্তু a প্লাস বি
ভাগ a মাইনাস বির মান পেয়ে গেছি। আমাকে বের কি করতে হবে? a মাইনাস বি বাই a প্লাস বি, অর্থাৎ এটা উল্টো। এটাকে উল্টে দিলে 3/17, তারপরে প্লাস 11/34, এই 11/34। তাহলে উত্তর কত পেয়েছিলাম? 0.5। ঠিক আছে, এটা হচ্ছে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, এটাকে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো প্রসেস বলা হয়। প্রথমে এই ফর্মে যদি থাকে, এই ফর্মে যদি থাকে তাহলে সেটাতে উপর নিচকে আমরা প্রথমে প্লাস করতে পারি, তারপরে মাইনাস করতে পারি। ইকুয়াল টু এইদিকেও প্লাস আর তারপরে মাইনাস হবে, এই দুটো কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে যে একটি শূন্য নয় এমন একটি সংখ্যার ও তার বর্গের গড় সেই সংখ্যার 7 গুণ, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা কি বলেছে যে একটি সংখ্যা, ধরে নাও এক্স, তার যে বর্গের গড়, তার বর্গের গড়, তার মানে এক্স আর এক্স স্কোয়ার দুটো সংখ্যা, তার মানে গড় করতে গেলে 2 দিয়ে ভাগ দিতে হবে, সেটা সমান কি হবে? সেই সংখ্যাটির 7 গুণ, অর্থাৎ 7x হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে উপরে যদি আমি x কমন নিই, তাহলে তাহলে আমি কি পাবো? 1 প্লাস এক্স, আর নিচে ইকুয়াল টুর এইদিকে 7x। আচ্ছা এখানে কিন্তু আমি x আর x কেটে দিতে পারি। এখান থেকে আমি 1 প্লাস এক্স এর মান কি পাবো? 2 এইদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 14। এক্স এর মান পেয়ে যাব আমি 13। আমাকে নাম্বারটি বের করতে বলেছে, নাম্বারটি হচ্ছে 13, অপশন সি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে কি বলেছে যে রবিনা বড়োড 10,000 টাকা, বাংলায় রবিনা লোকেশের কাছ থেকে 2 বছরের জন্য 10,000 একটি নির্দিষ্ট সুদের হারে ঋণ নেয়। রিধিমাও একই সুদের হারে লোকেশের কাছ থেকে 4 বছরের জন্য 5,000 টাকা ঋণ নেয়। মোট মিলিয়ে লোকেশ প্রাপ্ত সুদ 1,000 টাকা পায়, তাহলে সুদের হার নির্ণয় করো। আচ্ছা এই প্রশ্নে কি বলেছে? এই প্রশ্নটা করার আগে আমরা একটু রিক্যাপ করে নিই। আমরা আগের যে ভিডিওগুলোতে প্র্যাকটিস সেট 1 আর 2 তে শিখে এসেছি, সেটা একবার রিক্যাপ করে নিই। আমরা সরল সুদের ফর্মুলা শিখেছিলাম, SI equals to P into R% into T। এখানে SI কি? SI হচ্ছে, আচ্ছা এটাকে বক্স করে দিই। তোমরা কিন্তু, যদি যারা নতুন এসেছো তারা কিন্তু এই ফর্মুলাটাকে তোমাদের খাতায় নোট করে নিও, এটা খুবই বেসিক এবং গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। এটা না জানলে কিন্তু তোমরা শর্ট ট্রিক্স তোমাদের মাথায় ঢুকবে না। ঠিক আছে, SI এখানে কি? SI হচ্ছে সুদ, কতখানি সুদ পাচ্ছে সেটার মান। পি এখানে কি? পি কে প্রিন্সিপাল অথবা মূল যে ধনটা, মূলধন সেটা। ঠিক আছে, আর এখানে কি? আর হচ্ছে এখানে সুদের হার, আর টি হচ্ছে কত সময়ের জন্য এই টাকাটি রাখা হয়েছে সেটা। তার মানে ধরে নাও 2 বছর, এই ক্ষেত্রে যেরকম 10,000 টাকা 2 বছরে রাখা হয়েছে, তো সময় হচ্ছে 2 বছর। আচ্ছা আমি এখানে প্রথমে যদি রবিনা, রেফ বললাম, রবিনার যদি আমি সুদ বের করার চেষ্টা করি, রবিনা লোকেশকে কতখানি সুদ ফেরাবে সেটা যদি বের করি, সেটা কিভাবে পাবো? তাহলে মূলধন কত? 10,000, প্রিন্সিপাল, এখানে হার সুদের হার দেয়নি, তো আমি এটাকে R%ই রাখছি, আর সময় 2 বছর দিয়েছে। ঠিক আছে, আচ্ছা R% মানে কি? R% মানে হচ্ছে R/100। এখানে দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, তাহলে আমার 200 R হচ্ছে। ঠিক আছে, আর রিধিমা, রিধিমা কত পাচ্ছে? রিধিমা কত সুদ দিচ্ছে? রিধিমার ক্ষেত্রে সেটা হচ্ছে 5,000 গুণ R/100, আর রিধিমা নিয়েছিল 4 বছরের জন্য, তাহলে রিধিমা লোকেশকে দিবে সেই একই 200 R। তার মানে দেখো, লোকেশ রবিনার কাছ থেকেও যত টাকা পাচ্ছে সুদ হিসাবে, রিধিমার কাছ থেকেও সুদ হিসাবে সেম টাকা পাচ্ছে। অর্থাৎ টোটাল যে 1,000 টাকা সুদ পেয়েছিল লোকেশ, সেটা সমানভাবে ভাগ হবে রবিনা আর রিধিমার মধ্যে। তার মানে রবিনাও 500 টাকা দিবে, আর রিধিমাও 500 টাকা দিবে। মানে কি?
তাহলে এই যে 200R, এই 200R সমান সমান হচ্ছে 500 টাকা। তাহলে আর এর মান কত হচ্ছে? 500/200, অর্থাৎ 2.5। তার মানে সুদের হার কিন্তু বেরিয়ে যাচ্ছে 2.5%। ঠিক আছে, বুঝতে পেরেছো? সহজ ছিল প্রশ্নগুলো। আচ্ছা, তোমরা কিন্তু নিশ্চয়ই যে কে কতগুলো পারছো বা তোমরা কত স্কোর করেছো সেটা কিন্তু নিচে কমেন্টে জানাবে। আর যদি কারো অসুবিধা হতে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব কমেন্টে সেই প্রবলেমটার সলিউশন দিয়ে দিতে, অথবা আমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রবলেমটার সলিউশন পাঠিয়ে দিব। ঠিক আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন হয়ে নিও, এখানে লিঙ্কটা দেওয়াই আছে টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, 5 নম্বর হয়ে গেল। তাহলে আমরা পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যদি সরল সুদে 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেই টাকা 5 গুণ হবে? আচ্ছা, সরল সুদের ফর্মুলা কিছুক্ষণ আগে আমরা শিখলাম আগের প্রশ্নটাতেই। সেটা হচ্ছে মূলধন গুণ সরল সুদের হার গুণ সময়। ঠিক। আচ্ছা, এবার ধরে নাও তুমি ব্যাংকে গিয়ে তুমি 10,000 টাকা রেখেছো। ঠিক আছে, এই যে 10,000 টাকা রাখলে, ব্যাংক বললো যে তোমাকে 2% সুদের হার দিবে। ঠিক আছে, আর তুমি বললে আমি 2 বছরের জন্য এই টাকাটি রাখলাম। তাহলে ব্যাংক তোমাকে কতখানি সুদ দিবে? 10,000 গুণ 2/100 গুণ 2। এখানে দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, অর্থাৎ 400 টাকার সুদ দিচ্ছে। কিন্তু তুমি ব্যাংকের কাছ থেকে নিবে কত? ব্যাংক তোমাকে যে দিবে, তুমি যে 10,000 টাকা রেখেছো তার সঙ্গে তুমি যে সুদ পাচ্ছ সেটা, অর্থাৎ তোমার মূলধন যোগ তোমার সুদের টাকা। এটাই হচ্ছে তোমার মূল মূল্য, যেটা তুমি ব্যাংকের কাছ থেকে ফিরে পাবে, আমরা যেটাকে অ্যামাউন্ট বলে থাকি। ঠিক আছে, এইবার আমি প্রশ্নে ফিরে আসি। এই দুটো ফর্মুলা তোমরা একটু লিখে নিবে। এটা তো লিখেছোই, আমি এখানে পাশে লিখে দিই, তাহলে তোমাদের নোট করতে সুবিধা হবে। এই ফর্মুলাটা তো লিখেছো, আগে লিখেছি। এই ফর্মুলাটাও লিখে নিবে। অ্যামাউন্ট অথবা সুদে মূলে যে টাকাটা পাচ্ছে সেটা সমান সমান সুদের টাকা যোগ মূলধন যেটা সেটা। ঠিক আছে। আচ্ছা, এবার ধরে নাও যে তুমি 100 টাকা এখানে প্রথমে রেখেছিলে, 7 বছরে ব্যাংকে গিয়ে রেখেছিলে, 7 বছরে সেই টাকাটা কত হয়ে গেল? 200 টাকা। কত টাকা বাড়লো? 100 টাকা বাড়লো। তাহলে সুদ কত পেয়েছো? 100 টাকা সুদ। তোমার মূলধন কত ছিল? 100 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল 100 টাকা। আচ্ছা, এখানে কিন্তু তোমার সুদের হার দেয়নি, সময় দিয়েছে 7 বছর। এখান থেকে আমি সুদের হার পেয়ে যাচ্ছি 1/7। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমরা নোটিস করবে যে এই যে R%, এটা কিন্তু R%-এর মান হচ্ছে 1/7, আর এর মান কিন্তু 1/7 না। ঠিক আছে, আচ্ছা, সুদের হার পেয়ে গেলাম এখান থেকে। পরের বার সেই 100 টাকাই যখন রাখছে, সেটা হয়ে যাচ্ছে কত? 500 টাকা। কয় বছরে? আমি জানি না, কিন্তু কত বাড়ছে? তাহলে সুদ কত পাচ্ছে? 400 টাকা সুদ পাচ্ছে। তাহলে 400 সমান সমান প্রিন্সিপালের 100 টাকা। আচ্ছা, R% মানে হচ্ছে 1/7 গুণ সময় আমাকে বের করতে বলেছে। এখানে দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, সময় তাহলে 28 বছর হচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু সময় পেয়ে গেলাম 28 বছর, অপশন বি অ্যান্সার। আচ্ছা, এটা কিন্তু আরেক ভাবে করা যায়, খুব তাড়াতাড়ি শর্ট ভাবে করা যায়। যখন তোমরা প্রশ্ন, তারপরে এরকম প্রশ্ন যখন কোশ্চেনে পাবে, তোমরা কিন্তু এত বড় প্রসেস করবে না। তোমরা কি করবে? তোমরা এখানে অনুপাতে লিখবে, যে ধরে নাও মূলধন আর সুদে মূলে যে টাকাটা পাচ্ছে সেটার যদি অনুপাত লিখি, তাহলে প্রথমবারের ক্ষেত্রে 1 টাকা রাখলে সেটা 2 টাকা হয়ে যাচ্ছে।
ঠিক কয় বছরে? 7 বছরে। আচ্ছা, পরের বারের ক্ষেত্রে 1 টাকা রাখলে সেটা কয় টাকা হয়ে যাচ্ছে? 5 টাকা। কত টাইমস বাড়ছে? তার মানে সুদ কত হচ্ছে? কত বাড়ছে? 4 টাকা বাড়ছে। কয় বছরে? কিছুই না, এটা হচ্ছে 7। আর তুমি এখন যেই সুদটা পেলে সেটাকে গুণ করে দিবে, অর্থাৎ 7 গুণ 4, উত্তর তোমার চলে আসবে 28 বছর। ঠিক আছে? অপশন বি, 28 বছর। প্রশ্নে যদি তোমাদের এক্সামে যদি এই প্রশ্ন আসে, তোমরা কিন্তু এত বড় প্রসেস এইভাবে করবে না, তোমরা ডাইরেক্ট এখানে দেখে কিন্তু অ্যান্সার বের করে দিতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, আচ্ছা, 7 নম্বর কোশ্চেনে কি বলেছে যে এ, বি এবং সি একটি স্কিমে, এটা 3:4:8 হবে, হ্যাঁ, এটা একটু ঠিক করে নিও তোমরা। 3:4:8 অনুপাতে বিনিয়োগ করে এবং শেষে তারা যেই পরিমাণ টাকা ফেরত পায় তার 2:3:5 টাকা অনুপাতে টাকা তারা ভাগ করে নেয়, লাভের টাকাটা ভাগ করে নেয়। তাহলে তারা কত সময়ের জন্য টাকা বিনিয়োগ করেছিল তার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা করার আগে তোমাদেরকে একটা ফর্মুলা দেখিয়ে নিই। এই ফর্মুলাটা তোমাদের কিন্তু আমি প্র্যাকটিস সেট 1-এ দেখিয়েছিলাম। এটা আগের ফর্মুলাটা, যেটা সরল সুদের ফর্মুলা, সেটার সঙ্গে গুলিয়ে ফেলো না। এখানে পি মানে হচ্ছে লাভের টাকাটি, আই মানে কি? আই মানে হচ্ছে বিনিয়োগ করা টাকা, আর টি হচ্ছে যত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এইবার এখান থেকে আমি লিখতে পারি টি সমান সমান হচ্ছে লাভের টাকা ভাগ বিনিয়োগ করা টাকা। এটার মানে হচ্ছে এখানে যেহেতু টাকা দেওয়া নেই, এখানে আমার অনুপাতে দেওয়া আছে, অর্থাৎ 2:3:5 ভাগ 3:4:8। এবার অসুবিধাটা হচ্ছে অনুপাতে যে দেওয়া আছে এটাকে কিভাবে আমি উত্তরটা কিভাবে বের করব? আমার তো এটা যদি এখানে একটা সংখ্যা দেওয়া থাকতো, আমি ভাগ করে দিতাম, উত্তর বেরিয়ে যেত, কিন্তু এটা অনুপাতে দেওয়া আছে। এবার ভাগ করতে গেলে, একটা অনুপাতের থেকে আরেকটা অনুপাত ভাগ করতে গেলে, এই নিচের অনুপাতটাকে প্রথমে আমাকে উপরে নিয়ে গিয়ে এই যে উপরের অনুপাত তার সঙ্গে গুণ করতে হবে। ঠিক? এবার এটা কিভাবে করব? রিভার্স কিভাবে করতে হয় এটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস সেট 1-এ আমি শিখিয়ে দিয়েছিলাম। এর জন্যই আমি বারবার করে বলি যে তোমরা কিন্তু ক্রোনোলজিক্যালি পরপর, প্রথমটা, তারপরে দুটো, তারপরে থার্ডটা, এটা পরপর করে আসবে, তাতে তোমাদের ভিডিওতে বুঝতে সুবিধা হবে। একটা যখন কনসেপ্ট আসবে যেটা আমরা হয়তো আগে করে এসেছি, সেটা এইখানে তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, নিজে থেকে করতে পারবে। এইভাবে তোমাদের প্র্যাকটিসটা আরো বেটার হবে। ঠিক আছে? আচ্ছা, এর সাথে আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে দিই, সেটা হচ্ছে এসএসসি আর আরআরবি এরা দুইজন কিন্তু তাদের এক্সাম ক্যালেন্ডার লঞ্চ করে দিয়েছে। তোমাদের কিন্তু সময় হাতে বেশি নেই। 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের সিজিএল, এসএসসি সিজিএল, আর 6 থেকে 7 মাসের মধ্যে তোমাদের সিএইচএসএল, তারপরে জেই, এগুলো কিন্তু আসতে চলেছে, সিলেকশন পোস্ট। তো তোমরা কিন্তু দেরি না করে মন দিয়ে এই প্রিপারেশনে লেগে পড়ো। আর তোমাদের যাতে প্রিপারেশনে হেল্প হয় তার জন্য কিন্তু আমরা একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি, আমি এই ভিডিওর শেষে সেই অ্যানাউন্সমেন্টটা দিব। তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবে। আর আশা করি তোমাদের ওই যে অ্যানাউন্সমেন্টটা দিব সেটা তোমাদের খুব প্রিপারেশনে হেল্পফুল হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে কি বলেছে যে আমরা এবার এবার আমরা 3:4:8 কে রিভার্স করব। কিভাবে করব? এটা শিখিয়েছিলাম যে প্রথমে তোমরা প্রত্যেকটা নাম্বারকে উল্টো করে লিখবে, 1:3, 1:4, 1:8। এবার 3, 4 আর 8-এর লসাগু, এলসিএম বের করবে। সেটা কত? 24। 24-কে পুরো এই অনুপাতের সঙ্গে গুণ করবে। তাহলে 24 1/3-এর সঙ্গে গুণ করলে আসছে হচ্ছে 8। 24 1/4-এর সঙ্গে গুণ করলে আসছে 6, আর 24 1/8-এর সঙ্গে গুণ করে আসলে 3। ঠিক আছে? তাহলে এবার আমি কি পাবো? 2:3:5, এটার সঙ্গে গুণ হবে কি? 8:6:3। তাহলে 2 এর সাথে 8 কে গুণ করলে 16,
3 এর সাথে 6 কে গুণ করলে 18, 5 এর সাথে 3 কে গুণ করলে 15। তাহলে আমার সময়ের যে অনুপাতটা সেটা কি? 16:18:15। অপশন সি আমার উত্তর। ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে যে আহ, দুই অঙ্কের সংখ্যা 37, 45, 6x আর x6 এর গড় 48 যদি হয়, তাহলে 4x+3 এবং x+7 এর গড় নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, চারটে সংখ্যা আছে। চারটে সংখ্যার যদি গড় বের করতে হয় তাহলে কি করব? 37 যোগ 45 যোগ 6x যোগ x6/4, সেটা সমান সমান 48 দেওয়া। আচ্ছা, 6x আর x6 যে দেওয়া আছে, এটা কি? এগুলো কিন্তু দুটো সংখ্যা যেখানে x এর মান 0 থেকে 9, 9 এর মধ্যে হবে। আর যেরকম ধরে নাও 0 যদি হয় তাহলে সংখ্যাটি হবে 60, এটা হয়ে যাবে 6। তাহলে দেখো, 0 হতে পারবে না, কারণ কারণ এটা যদি 0 হয় এই সংখ্যাটা হয়ে যাবে 6। আর আমাকে এখানে বলে দিয়েছে দুই অঙ্কের সংখ্যা, এটা তো দুই অঙ্কের সংখ্যা না, তাহলে 0 হচ্ছে না। 1 হতে পারে 61, এটা 16। 2 হতে পারে, এরকম করে 9 অবধি হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি 6x প্লাস x6 এর মান বের করতে পারি। কি? 4 48 এর সঙ্গে গুণ করলে কত হয়? 192। আর এখানে 37 আর 45 কে গুণ করলে 82 হচ্ছে। 82 এই দিকে চলে আসলে, ডান দিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমি পাবো 110। আচ্ছা, এবার 6x আর x6 এর ব্যাপারটা কি? আমরা যদি ক্লাস 1-এ চলে যাই, আমাদের প্রথম শ্রেণীতে আমরা প্রথম যে অঙ্কের যে প্রথম ফর্মটা শিখেছিলাম, সেটা হচ্ছে একটা সংখ্যাকে আমরা এক্সপান্ড কিভাবে করব সেটা শেখানো হয়েছিল আমাকে। আমরা প্রথমে শিখেছিলাম কি? যে এই ঘরটা, এটাকে আমরা কি বলতাম? এটাকে বলতাম আমরা একক ঘর, আর এটাকে বলতাম আমরা দশকের ঘর। ঠিক? আচ্ছা, এটাকে আমরা ভেঙে কি লিখতাম? 1 গুণ 10 যোগ 2। মনে পড়ছে? আর যদি তিনটে সংখ্যা থাকতো, 2, 3, 1 ধরে নাও, তাহলে এটাকে লিখতাম, এটা হচ্ছে শতকের ঘর হয়ে যেত। তাহলে 2 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 1 গুণ 1, এইভাবে লিখতাম। এইভাবেই যদি আমাকে 6x কে লিখতে হয়, 6x কে আমি কি লিখবো? 6x কে যদি লিখতে হয়, সেটাকে আমি লিখবো কি? 6 গুণ 10 যোগ x, অর্থাৎ 60 যোগ x। আচ্ছা, x6 কে কি লিখবো? 10 গুণ x যোগ 6, অর্থাৎ 10x প্লাস 6। ঠিক আছে? তাহলে আমি এটাকে বলতে পারি যে 60 প্লাস x প্লাস 10x প্লাস 6 সমান সমান 110, অর্থাৎ 66 যোগ 11x সমান সমান 110। আচ্ছা, এই দিক থেকে 11 আর এই দিক থেকে 11 কে কমন নিয়ে যদি কাটাকাটি করি, তাহলে আমার কাছে পড়ে থাকছে 6 প্লাস এক্স সমান সমান 10। তাহলে এক্স এর মান আমি কত পাচ্ছি? 4। কিন্তু আমাকে কিন্তু এখানে এক্স এর মান চাইনি, আমাকে কি বলেছে? আমাকে বের করতে বলেছে হচ্ছে 4x+3 আর x+7 এর গড় কত, অর্থাৎ 4x+3 আর x+7 কে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ। আচ্ছা, x এর মান আমি কত পেয়েছিলাম? 4। তাহলে এখানে বসালে 4 গুণ 4 16, 16 আর 3 এর যোগফল 19। তাহলে এখানে পাচ্ছি 19 প্লাস, এখানে x এর মান হচ্ছে 4, 4 আর 7 কে যোগ করলে 11 ভাগ 2, অর্থাৎ 30। 19 প্লাস 11 30, 30 ভাগ 2, আমার উত্তর কিন্তু 15, অপশন এ। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে যে 12টি সংখ্যার গড় যদি 60 হয়, তাহলে প্রথম 5টি সংখ্যা থেকে 12 বিয়োগ করা হয়েছে এবং পরবর্তী 7টি সংখ্যা থেকে 7টি সংখ্যার সাথে 10 যোগ করা হয়।
তাহলে নতুন গড় কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা, আমার যদি 12টি 12টি সংখ্যা নিয়ে নাম, ধরে নাও আমার 12টি সংখ্যা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ জি এইচ আই জে কে আর এল। আচ্ছা, এই 12টি সংখ্যাকে 12 দিয়ে ভাগ দিলে আমার গড় চলে আসবে কত? 60। এই সবগুলোকে আমি যোগ করে তার থেকে তারপরে 12 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমি গড় পেয়ে যাব। 12টি সংখ্যার গড় কত আমাকে বলে দিয়েছে? 60। আচ্ছা, এইবার বলেছে যে যদি আমি প্রথম পাঁচটা, তার মানে এটা থেকে 12 কমাই, এটা থেকে 12, এটা থেকে 12 কমাচ্ছি, এটা থেকে 12 আর এটা থেকে 12 কমাচ্ছি, ঠিক আছে? আর পরের যে 7টি সংখ্যা আছে সেটার সঙ্গে 10 যোগ করছি, ঠিক আছে? এই 7টা সংখ্যার সাথে আমি 10 যোগ করছি, তাহলে কি আমার গড় 60 থাকবে? না, এবার গড় পরিবর্তন হয়ে যাবে। নতুন গড় কি হবে সেটাই আমাকে উত্তর বের করতে বলেছে। আচ্ছা দেখো, এখান থেকে আমি যদি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এটাকে একদিকে লিখি, এটাকে আমি তো এইভাবে লিখতে পারি না, যে এ প্লাস বি প্লাস সি প্লাস এরকম করে এল পর্যন্ত প্লাস করলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি একটা জিনিস দেখবো যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এল পর্যন্ত যদি যোগ দিই, তার আর আমি 12, তার মানে 10 আর 12 একদিকে রাখি, এখানে দেখো কতগুলো 10 যোগ হয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা 10 যোগ করা হয়েছে, অর্থাৎ আমি লিখতে পারি 7 গুণ 10, ঠিক? যোগ এখানে -12 কতগুলো 12 বাদ দেওয়া হয়েছে? 5টা 12, তাহলে -12 5টা বাদ দেওয়া হয়েছে, ভাগ 12, ঠিক। আচ্ছা, আমি এটাকে এভাবেও তো লিখতে পারি যে পুরোটাকে 12 দিয়ে ভাগ না করে আমি আলাদা আলাদা করে যদি 12 দিয়ে ভাগ দিই, যে ABCD এটা কিন্তু এল, ঠিক আছে, আর এটা যোগ, এটা এল, এটা যোগ। আচ্ছা, আমি আলাদা আলাদা করে 12 দিয়ে যদি ভাগ দিই, এইটাকে 12 দিয়ে ভাগ দিলাম আর এইটুকুনিকে 12 দিয়ে ভাগ দিলাম, একই তো ব্যাপার, ঠিক? তাহলে দেখো যে আমাকে প্রশ্নে কিন্তু এইটারই মান 60 দিয়ে দিয়েছে, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি যে 60 যোগ, আচ্ছা 7 গুণ 10 তার মানে 70, আর এখানে -12 গুণ 5 তার মানে -60, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, ভাগ 12, অর্থাৎ আমার হচ্ছে 60 যোগ 10/12, কাটাকাটি করলে 5, 6, 5/6 মানে হচ্ছে আমার 0.83 কিছু একটা এরকম হবে, তো আমার উত্তর আসবে 60.83, অপশন বি, ঠিক আছে? এটা আমার অপশন। আচ্ছা, ধরে নাও এটা তো আমি এমনি তোমাদেরকে বুঝিয়ে করলাম, কিন্তু পরীক্ষায় আসলে কিভাবে করবো? পরীক্ষার জন্য আমরা একটা নতুন প্রসেস শিখবো, সেটা হচ্ছে ডেভিয়েশন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ডেভিয়েশন আছে, এই ডেভিয়েশন প্রসেসটা আমরা বিস্তারিত আমাদের কিন্তু চ্যাপ্টারের যে ভিডিওটা সেটাতে শিখবো। এইখানে আমি এই প্রশ্নটাতে ডেভিয়েশন কিভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমার ডেভিয়েশন কি হয়, যে ডেভিয়েশন মানে হচ্ছে কোনো একটা সংখ্যা, যেরকম এইখানে আমাকে গড় দিয়ে দিয়েছে 60, সেটা থেকে নতুন গড় দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাবে, এবার কতটা চেঞ্জ হবে সেই
মানটাই বের করা হচ্ছে ডেভিয়েশন। এবার দেখো যে আমাদের 12টা সংখ্যা ছিল, তার মধ্যে 5টা সংখ্যাকে -12 অর্থাৎ 12 কমানো হয়েছে, 7টা সংখ্যাকে 10 দিয়ে যোগ করা হয়েছে। তাহলে আমার কমা টোটাল কত হয়েছে? কমেছে হচ্ছে 5 গুণ -12, আর কতখানি বেড়েছে সেটা হচ্ছে 7 গুণ 10। তাহলে এই এই দুটোকে যোগ দিলেই কতখানি বেড়েছে বা কমেছে আমি বুঝতে পারবো। এইবার ব্যাপারটা হচ্ছে এই যে বেড়েছে বা কমেছে, এটার গড় যখন বের করতে হয়, এটা তো আমার বেরিয়ে গেল যে ধরে নাও 7 গুণ 10 অর্থাৎ 70, আর এখানে 5 গুণ -12 তার মানে 60। তাহলে পুরো সংখ্যার যে যোগফলটা, টোটাল 12টা সংখ্যার যে যোগফল, তার থেকে 10 বেড়েছে। ঠিক আছে, আগের যে সংখ্যার যোগফল ছিল সেটা ছিল কি 60 গুণ 12, ঠিক, অর্থাৎ আমার ছিল 720। এখন নতুন যোগফল কত হবে? 730 হয়ে যাবে, বেড়ে গেল, 10 বেড়ে গেল। ঠিক আছে, কিন্তু আমার এই পুরোটার যে কত গড় তার মানে গড়ে কত বেড়েছে সেটা যদি বের করতে হয়, তাহলে কি করব? তাহলে কিছুই না, এই যে বেড়েছে 10 বেড়েছে, এইটা পুরো 12টা সংখ্যার মধ্যে একইভাবে ভাগ হয়ে যাবে। মানে আমার যে নিচে 12টা সংখ্যা আছে সেটা আমি নিচে ভাগ করে দেব। এটা কিছুই না, আসলে জিনিসটা আরো ভেঙে লিখতে গেলে এটা হবে 5 যোগ 7। তার মানে এই যে 10 বেড়েছে, এটা এরকম করে যে 12টা সংখ্যা নিয়েছি, সেগুলোতে 10 এখানে একটু চলে গেল, এখানে একটু বেড়ে গেল, এখানে একটু বেড়ে গেল, এখানে একটু বেড়ে গেল, এভাবেও তো বলতে পারি না যে পুরোটার উপরে 10 বাড়া মানে প্রত্যেকটা সংখ্যার অল্প 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 করে বেড়ে পুরোটাতে 10 বেড়েছে। তাহলে এই মানটি কত পাবো আমি? উপরে উপরে আমি দেখলাম যে উপরে 10 থাকছে, নিচে 12, অর্থাৎ 5/6 বেড়েছে। এবার এই যে 5/6, দেখো 5/6 কিন্তু 1 থেকে ছোট। ঠিক আছে, তাহলে 60 এর সঙ্গে এমন কিছু যদি যোগ করি যেটা 1 থেকে ছোট, তাহলে সেটা 61 থেকে ছোট হবে। ঠিক, তাহলে দেখো অপশনে কিন্তু একমাত্র অপশন যেটা 60 এর থেকে বড় কিন্তু 61 থেকে ছোট, সেটা হচ্ছে 60.83, অর্থাৎ আমার অপশন আসবে কিন্তু 60.83। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটার যদি আমি এই ডেভিয়েশনে আমি পার্সেন্টেজ যখন পড়াবো, পার্সেন্টেজের ভিডিও যখন দিব, হয়তো পরের সপ্তাহে এটা বেরিয়ে যাবে, পার্সেন্টেজের ভিডিওতে কিন্তু আমি ডেভিয়েশন একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এটা একটা ধরনের ডেভিয়েশনের প্রশ্ন দেখালাম। ডেভিয়েশন আরো অনেক ধরনের প্রশ্নে ব্যবহার করা হয়। ডেভিয়েশনের উপরে ডাইরেক্টলি কোনো প্রশ্ন থাকে না পরীক্ষায়, কিন্তু ডেভিয়েশনকে ব্যবহার করে অনেক প্রশ্নই কিন্তু সলভ করা যায় ইজিলি। তাই ডেভিয়েশন খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা কিন্তু পরে পার্সেন্টেজের যে ভিডিওটা বের করব সেটাতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলা হয়েছে যে যদি 4জন ছেলে 5জন মেয়ে সমান আয় করে, 2জন মহিলা আর 3জন ছেলে সমান আয় করে, আর 6জন পুরুষ আর 7জন মহিলা সমান আয় করে, তাহলে পুরুষ এক সপ্তাহে এখানে একজন পুরুষ বলেছে, কিন্তু একজন পুরুষ এক সপ্তাহে কত আয় করবে সেটা বের করতে বলেছে। আরেকটা ইনফরমেশন দিয়েছে কি 5জন মেয়ে সপ্তাহে 400 টাকা আয় করছে। আচ্ছা, এটা তোমরা অনেকজন কিন্তু রেশিও দিয়েও করবে, যে ছেলে আর মেয়ের অনুপাত, একটা ছেলে যদি বি আয় করে আর 4টা ছেলে 4B, আর একটা মেয়ে যদি জি আয় করে, 5টা মেয়ে যদি 5G, এরকম করে তোমরা বি আর জি এর অনুপাত বের করবে, করে এরকম করে অনেকজন করতে পারো, এটা দিয়ে উত্তর পাবে। কিন্তু আমি এত ঝামেলায় যাব না, কারণ এখানে আমাকে আহ ছেলে আর মেয়ের অনুপাত, পুরুষ মহিলার অনুপাত, মহিলা ছেলের অনুপাত, তিনটা অনুপাত পাবো, তিনটাকে সমান করতে হবে। তো অত ঝামেলায় না গিয়ে আমি কি করব, এটা যদি আমি একটু আলাদাভাবে ভাবি, আমাকে কিন্তু এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে যে 5টি মেয়ে সপ্তাহে 400 টাকা কামাই করছে, অর্থাৎ 4টা ছেলেও কিন্তু সপ্তাহে 400 টাকা কামাই করছে। কেন?
কারণ এখানে বলে দিয়েছে যে 4জন ছেলে আর 5জন ছেলে সমান আয় করে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, তাহলে 2জন মেয়ে, আচ্ছা, এটা যদি 4টা ছেলে যদি 400 টাকা আয় করে, তাহলে একটা ছেলে কত আয় করছে? 100 টাকা। একটা ছেলে যদি 100 টাকা আয় করে, তাহলে 3টা ছেলে কত আয় করছে? 300 টাকা। কেন? কারণ এখানে আমাকে 3জন ছেলে সমান আয় করছে 2জন মহিলার বলেছে। এখান থেকে তাহলে বের করতে পারবো দুটো মহিলা, ডাব্লু মানে আমি এখানে ধরছি মহিলার আয়, একটি মহিলার আয়। তাহলে দুটি মহিলার আয় কত? দুটি মহিলার আয় হচ্ছে 300 টাকা। তাহলে একটা মহিলার আয় কত? একটা মহিলার আয় তাহলে 150 টাকা, ঠিক? আচ্ছা, তাহলে আমি যদি 7টা মহিলা ধরি, 7টা মহিলার আয় কত হচ্ছে? আমার হচ্ছে 1050 টাকা। কারণ 1050 টাকা, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 7টা পুরুষের, এম মানে একটা পুরুষের আয় ধরে নিচ্ছি, তাহলে 6টা পুরুষের আয় হচ্ছে কত? 1050 টাকা, ঠিক আছে। কারণ এখানে বলেছে 7জন পুরুষ, সরি 6জন পুরুষ 7জন মহিলার সমান আয় করে, ঠিক আছে। তাহলে একটি পুরুষের আয় এখান থেকে আমার বেরিয়ে যাবে 1050 ভাগ 6, 3 দিয়ে ভাগ দিলে 2, 3 দিয়ে ভাগ দিলে আমার আসছে, আচ্ছা এটা একবারেও ভাগ দেওয়া যাবে, একবারে ভাগ দিলে আমার আসছে 1, 45, 7, 5, 175। তাহলে অপশন আমার আসছে সি, 175। আমরা কিন্তু অনুপাতের ব্যবহার না করে এটা সহজে এইভাবে করে নিতে পারবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে কি বলেছে যে প্রতিদিন 9 ঘন্টা কাজ করে কিছু সংখ্যক শ্রমিক 34 দিনে একটি কাজ সম্পন্ন করছে। ধর্মঘটের ফলে শ্রমিক সংখ্যা 40% কমে যায়। অবশিষ্ট শ্রমিক কাজটি 51 দিনে সম্পন্ন করতে প্রতিদিন কত ঘন্টা কাজ করবে? ঠিক আছে। এবার একটা জিনিস দেখো যে, আচ্ছা ধরে নাও প্রথমে 100 জন কাজ করতো, ঠিক আছে। তারা কয়দিন কাজ করছে? 34 দিন কাজ করছে। কত, এক এক দিন কত ঘন্টা করে কাজ করছে? 9 ঘন্টা করে কাজ করছে। তাহলে এই যে পুরো অঙ্কটি পেলাম, এটাই কি? এটাই হচ্ছে আমার পুরো কাজটার মান। এই পুরো কাজটা একটি কাজ সম্পন্ন করছে বলছে, এই যে একটি কাজ, এটা কি? এটা হচ্ছে 100 গুণ 34 গুণ 9, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো যে 40% কিন্তু ওয়ার্কার কমে যাচ্ছে, অর্থাৎ 100 থেকে এখন 60 জন বাকি আছে। তাদেরকে বলেছে 51 দিনে কাজটা করতে হবে, কিন্তু এক এক দিনে কয় ঘন্টা কাজ করতে হবে সেটা বলা হয়নি। এটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এরা তো একই কাজ করছে, এই আগে যে 100 জন যে কাজটা করেছিল এরাও সেই কাজটাই করছে, অর্থাৎ আমি বলতে পারি যে এই যে মানটি, এইটা আর এইটা একই, ঠিক আছে। এটা কিন্তু আমরা একটা ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি যে W1 গুণ H1 গুণ D1 সমান সমান W2 গুণ H2 গুণ D2। এটা একটা ফর্মুলা যেখানে W1 বোঝাচ্ছে হচ্ছে, W1 হচ্ছে কি? W1 হচ্ছে আমার ওয়ার্কার, H1 হচ্ছে আমার কি? এক একটা দিনে ওরা কয় ঘন্টা কাজ করছে, আর D1 হচ্ছে কয় দিন কাজ করছে। অর্থাৎ আমার যদি এটা হচ্ছে একটা সম্পূর্ণ কাজের মান, আর এটা যদি একই কাজ যদি W2 ওয়ার্কার H2 ঘন্টা প্রত্যেক দিন কাজ করে D2 দিনে শেষ করে, তার মান, ঠিক আছে। তাহলে এটা আমার একটা ফর্মুলা, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, এখান থেকে এই ফর্মুলাকে ইউজ করে কিন্তু অনেক সময় করা যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে যেরকম, এই ক্ষেত্রে কি পাচ্ছি তাহলে?
যে 60 গুণ 51 গুণ এক্স। এক্স কি? 51 দিনে কয় ঘন্টা কাজ করছে সেটার মান হচ্ছে এক্স। সেটা সমান সমান কি পাচ্ছি? 100 গুণ 34 গুণ 9। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এক্স এর মান কি পাচ্ছি? এক্স এর মান আমি পাবো, আমি এই একটা শূন্য কেটে দিলাম, এটা 3 দিয়ে কাটলাম 3, এটা 3 দিয়ে কাটলাম 2। আচ্ছা, এটা 17 দিয়ে কাটলাম, এটা 17 দিয়ে কাটলে আমার আসছে 3, এটা 17 দিয়ে কাটলে আমার আসছে 2। এই 2 আর এই 2 কেটে দিলাম, 3 আর 3 কেটে দিলাম, অর্থাৎ এক্স আমার বাকি থাকছে 10 ঘন্টা পার ডে। তাহলে 60 জন লোক 51 দিনে কাজ শেষ করতে গেলে তাদেরকে 10 ঘন্টা পার ডে কাজ করতে হচ্ছে। ঠিক আছে? পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে পাইপ এ এবং পাইপ বি যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টা একটি ট্যাঙ্ক ভরতে পারে। পাইপ এ 8 ঘন্টা খোলা খোলা হয় এবং পাইপ বি 8 ঘন্টা না, সকাল 8টায় খোলা হয়। পাইপ বি সকাল 9টায় খোলা হয়। তাহলে ট্যাঙ্কটি কখন পূর্ণ হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, ধরে নাও পাইপ এ যে আছে, পাইপ এ ট্যাঙ্কি কত ঘন্টায় ভরছে? 4 ঘন্টায়। তাহলে পাইপ এ যদি 4 ঘন্টায় ট্যাঙ্ক ভরে, 4 ঘন্টায় পাইপে পুরো ট্যাঙ্কটা ভরছে। আমি পুরো ট্যাঙ্কটাকে এক বুঝাচ্ছি, পুরো ট্যাঙ্কটা হচ্ছে এক ফুল। আর যদি আমি হাফ বলতাম তাহলে হাফ হয়ে যেত। ঠিক আছে? অর্ধেক। যদি 1/4 ট্যাঙ্ক ভরছে বলতাম তাহলে 1/4 হয়ে যেত। তাহলে পুরো ট্যাঙ্ক মানে ফুল এক। তাহলে 1 ঘন্টায় পাইপ এ ট্যাঙ্কটার কতখানি ভরতে পারবে? 1/4। ঠিক আছে? আচ্ছা, এবার পাইপ বি তে চলে আসি। পাইপ বি তে বলেছে যে 6 ঘন্টা লাগছে পাইপ বি এর পুরো ট্যাঙ্কটা ভরতে। 1 ঘন্টায় তাহলে পাইপ বি কত ট্যাঙ্কের কতখানি ভরবে? 1/6। এইবার এখানে একটা জিনিস বোঝার আছে যে আমাকে বলেছে যে পাইপ এ কিন্তু 8টার সময় খোলা হয়ে গেছে, পাইপ বি তারপরে 9টার সময় খুলেছে। তার মানে পাইপ এ থেকে যে জল ঢুকছে ট্যাঙ্কে, সেটা 1 ঘন্টা কিন্তু অলরেডি পাইপ এ থেকে ট্যাঙ্কের মধ্যে জল ঢুকেছে। অর্থাৎ পাইপ এ কে দেখেছি আমি 1 ঘন্টা কতখানি ভরে দিচ্ছে? 1/4। ঠিক? তাহলে এই যে ট্যাঙ্কটা পাইপ এ ধরে নাও এখান থেকে ভরছে, আর পাইপ বি এখান থেকে ওটা উপরে হয়ে যাবে, পাইপ বি ধরে নাও এখান থেকে। এবার পাইপ এ থেকে কিন্তু 1/4 অংশ অলরেডি ভরে দিয়েছে, কারণ 1 ঘন্টা পাইপ এ একা চলেছে। ঠিক? তারপরে পাইপ বি খোলা হয়েছে, তারপরে পাইপ এ আর পাইপ বি একসঙ্গে চলেছে। তাহলে ট্যাঙ্কের যদি 1/4 ভরে গিয়ে থাকে তাহলে বাকি ফাঁকা অংশ কত? এই অংশটা হচ্ছে 3/4, অর্থাৎ 3/4 অংশ ফাঁকা আছে। ঠিক? তাহলে এই 3/4 অংশ এখন এ আর বি একসঙ্গে ভরবে, কারণ 9টার পর থেকে এ আর বি একসঙ্গে চালানো হয়েছে। ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় এ আর বি কতখানি ভরে সেটা আমি বের করি। 1 ঘন্টায় এ ভরে হচ্ছে 1/4, বি ভরে 1/6। তাহলে দুটো মিলিয়ে ভরে 1/4 যোগ 1/6, অর্থাৎ আমার আসবে কিন্তু 5/12। তাহলে 1 ঘন্টায় এ আর বি পাইপ একসঙ্গে খুললে 5/12 অংশ ট্যাঙ্কের ভরতে পারে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, 5/12 অংশ ট্যাঙ্কের ভরতে এ আর বি একসঙ্গে খোলা থাকলে 1 ঘন্টা লাগাচ্ছে। ঠিক? তাহলে পুরো ট্যাঙ্কটা ভরতে কত ঘন্টা লাগাবে? 12/5। তাহলে 3/4, 3/4 ভরতে 12/5 গুণ 3/4 এত ঘন্টা লাগাচ্ছে। ঠিক? তাহলে এটা কাটলাম 3, আমার কি আসছে? আমার আসছে 9/5। ঠিক? 9/5 ঘন্টা। অর্থাৎ এটাকে আমি যদি আহ, আহ, 1 ঘন্টা এইভাবে লিখি তাহলে আসবে আমার 1 ঘন্টা
48 মিনিট। আচ্ছা, এ আর বি, এটা হচ্ছে এ আর বি কত ঘন্টায় বাকি ট্যাঙ্কটা ভরছে। এবার বাকি ট্যাঙ্কটা ভরতে এ আর বির 1 ঘন্টা 48 মিনিট লাগছে। এ আর বি কখন থেকে শুরু হয়েছিল ট্যাঙ্ক ভরা? সকাল 9টায়। তার সঙ্গে 1 ঘন্টা 48 মিনিট যোগ করলে কত আসছে? 10টা 48 সকালবেলা এম। ঠিক আছে, আমার অপশন ডি উত্তর, সেটা হচ্ছে 10টা 48 এম। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাই। আচ্ছা, পরের প্রশ্নে কি বলেছে যে মানচিত্রে বিন্দু এ থেকে বিন্দু বি, বি এর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। যদি মানচিত্র 1:60 লক্ষ স্কেলে আঁকা হয়, তাহলে এ ইস টু বি, বি এর মধ্যবর্তী প্রকৃত দূরত্ব কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, এটা করার আগে আমাকে আগে এই যে স্কেলটা দেওয়া আছে 1:60 লক্ষ, এটা বুঝে নিতে হবে। ধরে নাও তোমরা যদি একটা ম্যাপ তোলো, তাহলে দেখবে ম্যাপের এই নিচের কোনায় বা এইখানে বা অনেক সময় উপরেও থাকে, এখানে কিন্তু এরকম একটা স্কেল দেওয়া থাকে, 1/1 লাখ, 1:1 লাখ বা 1:10 লাখ, যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে। এটার মানে কি, যে ধরে নাও ম্যাপের উপরে যদি আমি স্কেল বসাই, স্কেল বসিয়ে দুটো জায়গা মাপি কত দূরে আছে, সেটার যে ইউনিট আসবে, দূরত্ব আসবে, সেটার সমান সমান তার মানে অরিজিনালে, সত্যিকারে যখন ধরে নাও দুটো জায়গার মাঝখানে আমি, তার মানে ধরে নাও, কথার কথা বলছি, আমি কলকাতা রায়গঞ্জ থেকে কলকাতা ম্যাপের উপরে বসালে আমি পাচ্ছি 5 সেন্টিমিটার। আসলে কিন্তু জিনিসটা 5 সেন্টিমিটার না, সেটা হচ্ছে কত, 60 লক্ষ গুণ 5 সেন্টিমিটার হয়ে যাবে। কারণ 1 সেন্টিমিটার সমান সমান যদি 60 লক্ষ সেন্টিমিটার হয়, আসল ইয়েতে এখান থেকে যদি আমি রায়গঞ্জ থেকে কলকাতা যেতে যাই, তাহলে কতখানি হবে, সেটা হচ্ছে 60 লক্ষ কিলোমিটার 1 সেন্টিমিটারের জন্য। এখানে 5 সেন্টিমিটার বলেছে, তাহলে আমার অরিজিনাল দূরত্ব হয়ে যাবে 60 লক্ষ গুণ 5, এত সেন্টিমিটার, মানে হয়ে যাচ্ছে 3 কোটি সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটারকে যদি আমি কিলোমিটারে ভাঙতে যাই, 1 কিলোমিটারের মান কত আমরা জানি, 1000 মিটার। আবার 1 মিটারের মান আমি জানি, সেটা হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1 কিলোমিটারকে আমি বলতে পারি 1 লাখ সেন্টিমিটার। ঠিক, তাহলে এই সেন্টিমিটারকে যদি আমাকে কিলোমিটারে ভাঙতে হয়, তাহলে 1 সেন্টিমিটার আমি বলতে পারি 1/1 লাখ কিলোমিটার। তাহলে এটাকে আমাকে ভাগ দিতে হবে 1 লাখ দিয়ে। তাহলে একটা শূন্য, এখানে 5টা শূন্য কাটলাম, উপরে 5টা শূন্য কেটে দিলাম, আমার আসলো উত্তর 300 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে কি বলেছে যে একজন ব্যক্তি তার বাড়ি থেকে অফিস সাইকেল চালিয়ে যায়। যদি সে 30 কিলোমিটার/আওয়ার বেগে চলে, তবে সে 10 মিনিট দেরিতে পৌঁছায়, এবং যদি সে 24 কিলোমিটার/আওয়ার বেগে চলে, তাহলে সে 18 মিনিট দেরিতে পৌঁছায়। তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের মাঝখানে দূরত্ব আমি ধরে নিচ্ছি ডি, আর এ বি এর দিকে এস গতিবেগে যদি ছুটে যায়, তাহলে বি তে পৌঁছাতে তার সময় কত লাগবে, টি। এখানে যে গতিবেগ এস, সেটা কিভাবে বের করব, এস সমান সমান ডি বাই টি। এটা একটি বেসিক ফর্মুলা, যেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে ডি মানে হচ্ছে কি, অফিস আর বাড়ির দূরত্ব। এবারে দেখো এই ফর্মুলাতে যে অফিস আর বাড়ির মাঝখানে যে দূরত্ব, সেটা কিন্তু সমান থাকবে। মানে
তার অফিস আর বাড়ির যে দূরত্বটা সেটা কিন্তু বদলে যাবে না। আজকেও যেটা ছিল কালকেও সেটা থাকবে, 1 ঘন্টা পরেও সেটা সেম থাকবে। সে যদি গতিবেগ বাড়িয়ে দেয় তাহলেও একই দূরত্ব থাকবে, গতিবেগ কমিয়ে দিলে তাহলেও একই দূরত্ব থাকছে। তাহলে আমি বলতে পারি যে এখানে পরিবর্তন কি হচ্ছে, শুধু গতিবেগ আর সময়। এখান থেকে আমরা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক পাচ্ছি, কিসের? গতিবেগের আর সময়। মানে যদি গতিবেগ বাড়ে সময় কমবে, যদি গতিবেগ কমে যায় সময় বাড়বে। আচ্ছা, আমরা আগে সময়ের কি অনুপাত সেটা দেখে নিই। এখানে কি অনুপাতে সময় কমছে? এই ক্ষেত্রে কিন্তু সময় কমছে, 30 থেকে 24 চলে আসছে। তাহলে কি অনুপাতে কমছে সেটা একবার এখানে দেখে নিই। সময় প্রথমে কত ছিল? 30 কিলোমিটার। পরে কত হলো? 24 কিলোমিটার। তাহলে এই সময়ের যদি প্রথম আর পরের অনুপাতটা বের করি তাহলে কি আসবে? 5। 6 দিয়ে কাটছি, 5 আর 4, অর্থাৎ আমার আসবে 5:4। 5:4। তাহলে দেখো সময় এখানে কমে যাচ্ছে। তাহলে সময় যত যেই অনুপাতে কমবে, সময় বলি গতিবেগ যেই অনুপাতে কমবে সময় সেই অনুপাতে বাড়বে। তাহলে সময় এটার উল্টো, তার মানে সময় কিন্তু বেড়ে যাচ্ছে। দেখো 4 ছিল আগে 5, তার মানে গতিবেগের উল্টো হয়ে যাচ্ছে সময়। ঠিক আছে। আচ্ছা, কত বাড়ছে? 1 ইউনিট বাড়ছে। এইবার আমাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে একটা বোঝার ব্যাপার আছে। যে ধরে নাও, কথার কথা বলছি, যে তো সাধারণত আমাদের অফিস যাওয়ার সময় থাকে কি 9 AM, তারপরে সকাল 9টায়। সাধারণত 9টায়, কারো 10টা থাকে। আচ্ছা, আমরা 10টায় ধরে চলি, আমরা 10টা ধরে চলি। ধরে নাও 10টা হচ্ছে অফিস যাওয়ার সময়। ঠিক আছে। এইবার প্রথমে যখন 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছিল তখন 10 মিনিট লেট করে, অর্থাৎ লোকটা কটায় পৌঁছায়? 10টা 10 AM, 10টা 10 AM এ সে অফিসে পৌঁছায়। আর পরে যখন স্পিড কমিয়ে দিল তখন সাধারণত তার সময় বেশি লাগবে, তো তখন সে পৌঁছাচ্ছে 10টা 18-তে। ঠিক আছে। তাহলে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়ালে, সাইকেল করলে সে পৌঁছাচ্ছে 10টা 10-এ। আর যদি 24 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়ায় তাহলে সে পৌঁছাচ্ছে 10টা 18-তে। এইখানে দেখো তাহলে এই যে আহ, গতিবেগের যে পরিবর্তন ঘটলো তার জন্য কতখানি সময় তার বেশি লাগছে? 10টা 10 থেকে 10টা 18, অর্থাৎ তার কিন্তু 8 মিনিট বেশি লাগছে। আমি এই যে এই অনুপাতটা বের করেছিলাম সেইখানে আমার কয় ইউনিট বেশি লাগছে? 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটের সমান সমান আমি কিন্তু পেয়ে যাচ্ছি 8 মিনিট। তাহলে 1 ইউনিটের সমান সমান যদি 8 মিনিট হয়, তাহলে 4 ইউনিটের সমান কি? 32 মিনিট। অর্থাৎ যখন সে 30 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছিল তখন তার 32 মিনিট লেগেছিল অফিসে পৌঁছাতে। তাহলে আমাকে কি বের করতে বলেছে, যে বাড়ি আর অফিসের দূরত্ব কি। তাহলে আমি এখানে সময় পেয়ে গেলাম। দেখো দূরত্ব বের করতে গেলে কি লাগবে? গতিবেগ আর সময়কে গুণ করতে হবে, ঠিক? তাহলে গতিবেগ কি ছিল? 30 কিলোমিটার পার আওয়ার। আর সময় কত? 32 মিনিট। আমি মিনিটকে আওয়ারে কনভার্ট করে নিচ্ছি, কারণ এখানে কিন্তু আমার কিলোমিটার পার আওয়ারে আছে। কাটাকাটি করলে আমি পাবো, কাটাকাটি করলে আমি পাচ্ছি 16। অর্থাৎ আমার উত্তর কিন্তু আসবে 16 কিলোমিটার বাড়ি আর অফিসের দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলেছে একটি ট্রেন 180 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 60 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাহলে ট্রেনটি একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করতে কত সময় লাগাবে? আচ্ছা, এখানে ব্যাপারটা হলো, কনসেপ্টটা হচ্ছে যে একটা ট্রেন, ঠিক আছে, এটা একটা ট্রেন, সেটা একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে। প্ল্যাটফর্মটা ধরে নাও
এটা ধরে নাও প্ল্যাটফর্ম, ঠিক আছে, সেটাকে ক্রস করবে। আচ্ছা, ট্রেনটা যে প্ল্যাটফর্মটা টোটালি ক্রস করলো সেটা কখন? যখন ট্রেনের শেষটা প্ল্যাটফর্মের এই মাথায় এসে ঠেকবে। তার মানে তো ট্রেনটা পুরোপুরি প্ল্যাটফর্মটাকে কাটিয়ে চলে গেল। আমি যদি ট্রেনের মাথাটাকে স্টার্টিং পয়েন্ট ধরি, তাহলে এইটা স্টার্টিং পয়েন্ট, ঠিক, এটা এন্ডিং পয়েন্ট, সরি এটা এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট হলো। তাহলে এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দূরত্ব কত? এইটা হচ্ছে প্রথমে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্যটাকে যোগ করলে আমি টোটাল দূরত্ব পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি দিয়েছে? 180 মিটার। ট্রেনের দৈর্ঘ্য আমাকে দেয়নি, আমি এক্স ধরে এগোচ্ছি, ঠিক আছে। তাহলে আমি দেখতে পারবো যে আমি যদি আগের সেই ফর্মুলাটা ব্যবহার করি, আহ, গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। এইখানে আমার গতিবেগ কি? 72 কিলোমিটার পার আওয়ার, এখানে কিলোমিটার পার আওয়ারে আছে, আর এখানেও সেকেন্ডে আছে, এখানে মিটারে আছে। তা আমি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তার মানে ফার্স্ট ক্লাস, বোধহয় ফার্স্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম যে 72কে 5/18, এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার নিয়ম। 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই দুটোকে কাটলে 4, আমার কিন্তু উত্তর আসবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে গতিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 180 যোগ এক্স, আর সময় কত লাগছে? 6 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারবো, সেটা হচ্ছে, এটা 60 সেকেন্ড, 6 না 60 সেকেন্ড। তাহলে আমার এক্স এর মান হচ্ছে 1020 মিটার, ঠিক আছে। আমি এক্স এর মান পেয়ে গেলাম, তার মানে ট্রেনের যে দৈর্ঘ্য সেটা পেয়ে গেলাম। এইবার ট্রেনটা যখন একটা খুঁটি, একটা ইলেকট্রিক খুঁটি আছে, এখানে ধরে নাও একটা ইলেকট্রিক খুঁটি আছে। ট্রেনটা যখন ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করছে, ট্রেনটা এইখানে আছে, ট্রেনটা ইলেকট্রিক খুঁটিকে ক্রস করে যাওয়া মানে কি? ট্রেনটা এখন এরকম জায়গায়, তার মানে ট্রেনের শেষটা খুঁটির সাথে ম্যাচ খাবে। তার মানে ট্রেনের শেষটা যখন খুঁটিটাকে ক্রস করবে, তার মানেই হচ্ছে ট্রেনটা খুঁটিটাকে ক্রস করে গেল। আচ্ছা, ট্রেনের শুরুটা যদি আমি স্টার্টিং পয়েন্ট ধরি, তাহলে এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এটা ট্রেনের শুরু, মাথাটা, ঠিক। তাহলে কতখানি দূরত্ব যাচ্ছে? ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে কিন্তু দূরত্ব। অর্থাৎ ট্রেনের গতিবেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1000 1020 মিটার। এখানে আমাকে এই ইলেকট্রিক পোলটা ক্রস করতে কত সময় লাগবে সেটাই জিজ্ঞাসা করেছে। অর্থাৎ 1020 ভাগ 20, দুটো শূন্য কাটলাম, উত্তর আমার চলে আসবে 51 সেকেন্ড, ঠিক আছে। অপশন বি আমার 51 সেকেন্ড অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নে কি বলেছে যে একটি ট্রাক 260 কিলোমিটার দূরত্ব যেতে 4 ঘন্টা, আচ্ছা 260 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। প্রথম 75 মিনিট একটি ট্রাকটি 56 কিলোমিটার পার আওয়ার বেগে চলে এবং পরবর্তী 90 মিনিট ট্রাকটি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। সম্পূর্ণ যাত্রাটি 4 ঘন্টায় শেষ করতে বাকি সময় ট্রাকটি কত বেগে চলবে সেটা নির্ণয় করে বল। আচ্ছা, এই যে প্রথম 75 মিনিট যে ট্রাকটা 56 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেল, তাহলে এই প্রথম 75 মিনিটে কতখানি দূরত্ব ট্রাকটা কভার করলো সেটা আমি এখানে বের করে নিই। প্রথমে কি বলেছে? আমাকে 75 মিনিট যাচ্ছে, অর্থাৎ আমি 75 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে যদি নিই, তাহলে 60 দিয়ে ভাগ দিতে হবে, গুণ এটার গতিবেগ, ঠিক আছে। আমি আর এখানে ওই গতিবেগ সমান সমান দূরত্ব ভাগ সময় ওটা লিখছি না, ওটা আশা করি তোমাদের মাথায় এখন বসে গিয়েছে। আচ্ছা, এটাকে যদি আমি 15 দিয়ে ভাগ দিই, 5, 15 দিয়ে 4, এই দুটোকে ভাগ দিলে হচ্ছে 14, অর্থাৎ 70 কিলোমিটার প্রথম 75 মিনিটে কভার করেছে।
পরের যে 90 মিনিটে কতখানি কভার করেছে? 90 ভাগ 60 গুণ কত গতিবেগে চলেছিল? 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমার 90 কিলোমিটার কভার করেছে। তাহলে দুটো মিলিয়ে প্রথম 75 মিনিট আর তারপরে 90 অর্থাৎ 165 মিনিটে 165 মিনিট ট্রাকটা কিন্তু অলরেডি চলে, তার মানে অতিক্রম করে ফেলেছে। তাহলে 165 মিনিটে কতখানি দূরত্ব গিয়েছে? দেখা যাচ্ছে দুটোকে যোগ করলে 160 কিলোমিটার ট্রাকটা কভার করে ফেলেছে। এবার 160 কিলোমিটার যদি কভার করে থাকে, 260 কিলোমিটার তাকে টোটাল যেতে হবে, বাকি তাহলে 100 কিলোমিটার পড়ে আছে। এইবার এইখানে বলা হয়েছে যে ট্রাকটাকে কিন্তু বাধ্যতামূলক তাকে 4 ঘন্টার মধ্যেই তার পুরো 260 কিলোমিটার শেষ করতে হবে। সে অলরেডি 165 মিনিট পাস করে ফেলেছে। তাহলে এখন কতখানি সময় বাকি আছে তার হাতে? 4 ঘন্টা মানে হচ্ছে 240 মিনিট। তার থেকে 165 যদি বাদ দিই, তাহলে আমার পড়ে থাকছে, তাহলে ট্রাকের কাছে 75 মিনিট সময় আর বাকি আছে। ঠিক আছে, 100 কিলোমিটার তার দূরত্ব বাকি আছে, সেটা তাকে 75 মিনিটে কভার করতে হবে। 75 মিনিট মানে হচ্ছে 75 ভাগ 60 ঘন্টা। অর্থাৎ 100 গুণ 60 ভাগ 75, 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, 20, অর্থাৎ তাকে কিন্তু 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটতে হবে। অপশন সি আমার অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলেছে যে একটি 400 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 2 সেকেন্ডের হেড স্টার্ট দেয়, কিন্তু দুজনেই একই সময় দৌড় শেষ করে। এটা বি হবে কিউ এর জায়গায়, আর এই পিটা হয়ে যাবে এ। বি এর যদি বেগ 2 মিটার পার সেকেন্ড, তাহলে এর দৌড়টি শেষ করতে কত সময় লাগবে? এটাও কিন্তু এই নতুন যে আরআরবি আর এসএসসি এর এক্সাম গুলো আসছে, সেটাতে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রেস চ্যাপ্টার বলে এটাকে। ওই টাইম এন্ড ডিস্টেন্স এর মধ্যেই একটা টপিক। এই অঙ্কটি করার আগে আমরা একটু হেড স্টার্ট জিনিসটা বুঝে নিই। হেড স্টার্ট কিছুই না, তোমরা হয়তো দেখেছো যে এক এক অলিম্পিক্সে যখন রেস হয়, তখন কিন্তু সবাই যে দৌড়ানো শুরু করে, সবাই কিন্তু একই জায়গায় দাঁড়ায় না। এই যে ধরে নাও গোলটা থাকে, গোল ট্র্যাকটা, একজন এখানে দাঁড়ায়, একজন একটু আগিয়ে, একজন একটু আগিয়ে, এরকম করে কিন্তু দাঁড়ানো হয়। ঠিক আছে, তাহলে এটাই মানে হচ্ছে যে এই প্রথম যে ব্যক্তিটা, সে পরের ব্যক্তিটাকে একটা হেড স্টার্ট দিল, তার মানে একটু আগিয়ে যেতে দিল। তারপরের ব্যক্তিটা আরো একটু হেড স্টার্ট পেলো। ঠিক আছে, তার মানে তারা এই এ বি আর সি দুইজনকে হেড স্টার্ট দিয়েছে, বি সি কে হেড স্টার্ট দিয়েছে। তার মানে এগিয়ে দাঁড়াতে দিয়েছে বা এগিয়ে দৌড়াতে দিয়েছে বা একটু অ্যাডভান্টেজ দিয়েছে। ঠিক আছে, প্রশ্নে বলেছে যে বড় করি, একটা 400 মিটারের রেস ট্র্যাক, এ বি কে 2 সেকেন্ডের হেড স্টার্ট দিল। তার মানে এ যখন দৌড়ানো শুরু করেনি, বি 2 সেকেন্ড দৌড়ে নিয়েছে অলরেডি। ঠিক আছে, 2 সেকেন্ড। এখানে না লিখে আমি এটা এইখানে লিখি, 2 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, বির কিন্তু আমার গতিবেগ দিয়ে দিয়েছে। বির গতিবেগ কি? 2 মিটার পার সেকেন্ড। এটা মানে কি? সে 1 সেকেন্ডে কতখানি যাচ্ছে? 2 মিটার যাচ্ছে। তাহলে 2 সেকেন্ডে বি 4 মিটার কভার করে ফেলেছে। তার মানে যে এই যে দূরত্বটা, এটা কি? এটা হচ্ছে 4 মিটার। তাহলে এইটুকটা যদি 4 মিটার হয়, পুরোটা 400 মিটার, তাহলে এইটুকটা কত? এইটুকটা হচ্ছে 396 মিটার। ঠিক, এবার আমাকে বলেছে যে বি এই যে 396 মিটার ক্রস করতে যেইটুক সময় লাগবে, এর 400 মিটার কভার করতে একই সময় লাগবে, কারণ দুইজনে একই সঙ্গে রেস শেষ করছে। আমাকে বলেছে এ রেস শেষ করতে কত সময় লাগাবে। তাহলে এর যে রেস শেষ করার সময়, সেটা বি এর 396 মিটার যাওয়ার একই সময়।
তাহলে 396 মিটার যেতে তার কত সময় লেগেছে সেটা বের করলে কিন্তু আমি উত্তর পেয়ে যাব। ঠিক? আচ্ছা, এইখানে তাহলে আমার 396 মিটার যেতে বি এর কত সময় লেগেছে সেটা হচ্ছে, তাহলে বি এর 396 মিটার যেতে কত সময় লাগছে সেটা বের করতে গেলে দূরত্ব 396 গুণ তার গতিবেগ অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। এটা গুণ হবে না, এটা ভাগ হবে। এটা থেকে 2 কে ভাগ দিব। ঠিক? তাহলে আমার উত্তর কত আসবে? উত্তর আসবে 198 সেকেন্ড। অপশন এ আমার অ্যান্সার। ঠিক আছে? তাহলে এটা কিন্তু বি এর যেহেতু 198 সেকেন্ড লাগছে রেস শেষ করতে, এরও 198 সেকেন্ড লাগবে রেস শেষ করতে। ঠিক আছে? পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে যে একটি নৌকা 55 কিলোমিটার দূরত্ব যদি অতিক্রম করতে হয় তাকে, তাহলে এই দূরত্বটি ভাটির দিকে যেতে তার 5 ঘন্টা সময় লাগে এবং এই দূরত্বটি উজানের দিকে যেতে তার 11 ঘন্টা সময় লাগে। নৌকোর বেগ নির্ণয় করো। আচ্ছা, এখানে কি বলেছে যে, আচ্ছা প্রথমে ভাটির দিকে যাওয়া আর উজানের দিকে যাওয়া এটা বুঝে নি জিনিসটা কি। একটা নৌকো একটা নৌকোর ধরে নাও গতিবেগ কি, সেটা হচ্ছে স্থির জলে যদি একটা নৌকো, যেরকম পুকুরের জল স্থির, সেটা পুকুরের জলে কিন্তু কোনো গতিবেগ নেই, কোনো স্রোত নেই। তো পুকুরের জলে যদি নৌকোটি ধরে নিলাম এক্স গতিবেগ নিয়ে এগোয়, আর নদীতে যখন যায়, নদীর জলের একটা স্রোত আছে, সেই স্রোতের গতিবেগ হচ্ছে ওয়াই। ঠিক আছে? এটা ধরে নিচ্ছি। এইবার যখন নৌকোটা নদীতে যাবে, নদীর একটা স্রোত আছে, নৌকোটা যখন নদীর স্রোতের দিকে যাচ্ছে, নৌকোটাও সেই দিকে যাচ্ছে যেদিকে নদীর জলটা মুভ করছে, তাহলে আমি সেটাকে বলবো ভাটির দিকে যাওয়া, অর্থাৎ ডাউন স্ট্রিমে যাওয়া। সেটাকে আমি ডি দিয়ে ডিনোট করব, সেই গতিবেগকে ডি দিয়ে ডিনোট করব। সেটা সমান সমান কি হবে? নৌকোর যে গতিবেগ যোগ জলের স্রোতের গতিবেগ। আচ্ছা, এবার যখন নদীর জল যেই দিকে স্রোত, নদীর জলের স্রোত যেদিকে, তার উল্টো দিকে যদি এখন নৌকো যায়, তাহলে সেটাকে বলবো উজানের দিকে যাওয়া, অর্থাৎ আপস্ট্রিমে যাওয়া। ঠিক আছে? সেটার সমান সমান কি? সেটার সমান সমান হচ্ছে নৌকোর যে গতিবেগ তার থেকে জলের স্রোতের গতিবেগকে আমি বাদ দিব। ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা দুটো ফর্মুলা পাচ্ছি। সেটা হচ্ছে উজানের দিকে যাওয়ার যে গতিবেগ, প্রথমে ভাটির দিকে যাওয়ার গতিবেগ, সেটা হচ্ছে নৌকোর গতিবেগ আর জলের স্রোতের গতিবেগকে যোগ করা। উজানের দিকে যাওয়ার গতিবেগ সেটা হচ্ছে নৌকোর গতিবেগ আর ভাটির দিকের গতিবেগ, এই দুটোর পার্থক্য বের করা। আচ্ছা, এই দুটোকে যদি আমি যোগ দিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? উজান আর ভাটির দিকে যাওয়ার যে গতিবেগকে যদি যোগ দিই, তাহলে পাই যে 2x, এখানে y আর y কেটে যাবে, তাহলে 2x সমান সমান d প্লাস ইউ, অর্থাৎ x সমান সমান কি হচ্ছে? d প্লাস ইউ ভাগ 2। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখবে যে নৌকোর যদি আমাকে গতিবেগ বের করতে হয়, আর আমাকে যদি উজানের দিকে যাওয়ার গতিবেগ দেওয়া থাকে, আর উজানের দিকে যাওয়ার গতিবেগ আর ভাটির দিকে যাওয়ার গতিবেগ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি গতিবেগ বের করতে পারবো। এখানে আমাকে ঠিক তাই জিজ্ঞাসা করেছে যে নৌকোর গতিবেগ কত সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে ডি আর ইউ বের করতে হবে, তাহলে আমি এক্স টা বের করতে পারবো, নৌকোর গতিবেগ বের করব। তাহলে ডি সমান সমান কি? অর্থাৎ ভাটির দিকে যেতে তার 5 ঘন্টা লাগছে, পুরো দূরত্ব কত? 55 কিলোমিটার। তাহলে
55/5, অর্থাৎ 11 কিলোমিটার/আওয়ার আমার হচ্ছে ডাউনস্ট্রিম। আপস্ট্রিম অর্থাৎ উজানের দিকে যাওয়ার গতিবেগ কত? সেটা হচ্ছে 55/11, কারণ 11 ঘন্টা লাগছে, সমান সমান 5 কিলোমিটার/আওয়ার এটার বেগ, আর এটার বেগ হচ্ছে 11। তাহলে আমি ডি আর ইউ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে নৌকোর গতিবেগ বের করতে গেলে আমাকে কি করতে হবে? 11+5/2, অর্থাৎ 8 কিলোমিটার/আওয়ার। আমার অ্যান্সার আসবে অপশন 8, এ। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটা এই ইকুয়েশনটাকে বিশাল বড় ইকুয়েশন থেকে 326 যোগ, অনেকজন কি করবে যে 326 যোগ 222, এখান থেকে আমি করে দিলাম 548 করে, তারপরে এখান থেকে মাইনাস করে তার স্কোয়ার করছে। সেটার আমার দরকারই নেই। এখানে আমি অঙ্কটা ক্যালকুলেশন না করেই আমি অপশন বলে দিতে পারবো, সেটা হচ্ছে অপশন ডি। আমার 4 উত্তর আসবে। কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি। এখানে আমি একটু বীজগণিতের ব্যবহার করব। আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে একটা ফর্মুলা বলেছিলাম, x+y হোল স্কোয়ারের কি ফর্মুলা বলেছিলাম? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা কি বলেছিলাম? সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, 326 কে যদি আমি এক্স লিখি আর 222 কে যদি ওয়াই, তাহলে দেখো এটাকে এইভাবেই তো লেখা যায়, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা হয়ে যাবে। এখানেও 326 আর 222 আছে, তাহলে এখানেও আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। আর নিচে 326 আর 222 এর গুণ, অর্থাৎ এক্স ওয়াই, এক্স গুণ ওয়াই। ঠিক। এইবার দেখো, আমি যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের জায়গায় এই ফর্মুলাটা বসাই, তাহলে আমার কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, ঠিক, মাইনাস এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি এই ফর্মুলাটা বসাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স আর ওয়াই এর গুণ। ঠিক আছে। আচ্ছা, মাইনাস যদি ব্র্যাকেটের ভিতরে যায়, তাহলে ব্র্যাকেটের ভিতরে সবার সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাবে, আর নিচে এক্স ওয়াই। তাহলে থাকবে পড়ে কত? 4xy, 2xy আর প্লাস 2xy, অর্থাৎ 4xy, নিচে xy, xy আর xy কেটে গেল, আমার উত্তর থাকলো কি? 4। তাহলে কিন্তু আমাকে এই ক্যালকুলেশনটা করতে হলো না, আমি ক্যালকুলেশন ছাড়াই উত্তর কিন্তু বলে দিলাম। এক্স আর ওয়াই এর মান তুমি যা ইচ্ছা দাও, এই প্রশ্নের উত্তর কিন্তু 4ই আসবে। এখানে যদি 5 আর 2ও থাকতো, তাহলেও আমার উত্তর 4 আসতো। এখানে যদি 1 লাখ আর এখানে যদি আমার 50,000 থাকতো, তাহলেও আমার উত্তর 4 আসতো। ঠিক আছে। তাই এই অঙ্কটা করার জন্য আমার কিন্তু কোনো ক্যালকুলেশন দরকার হয়নি, আমি বীজগণিতের ফর্মুলা ইউজ করেই অঙ্কটা করে দিতে পারবো। আচ্ছা, পরের প্রশ্ন। আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন এটা। এরপরে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্টও আছে, সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই দেখে নিও। তোমাদের প্র্যাকটিস, যে সামনের যে এসএসসি আর আরআরবি এক্সাম গুলো আসতে চলেছে, কারণ এই প্রথম এই বছরের প্রথম এই যে হাফ ইয়ারটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে তোমাদের ব্যাংকিং এর, রেলওয়ে সব এক্সাম গুলো কিন্তু হতে চলেছে। তাই তোমরা নিশ্চয়ই মন দিয়ে দেখো, সময় বেশি নেই। আর আমরা চেষ্টা করব এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তোমাদের প্রিপারেশন আরো স্ট্রং করার। ঠিক আছে। আমরা প্রশ্ন 20-তে কি পাচ্ছি, যে একটি স্কুটারের দাম ফার্স্ট ইয়ার 10% বৃদ্ধি পায়, পরের বছর সেকেন্ড ইয়ারে 5% বৃদ্ধি পায়, আর থার্ড ইয়ারে 15% বৃদ্ধি পায়। তাহলে স্কুটারের দাম মোট কত শতাংশ বৃদ্ধি পায়? আচ্ছা, এটাকে আমরা একটু আলাদাভাবে আজকে করি। ধরে নাও, এই ও যেটা লিখলাম সেটা হচ্ছে পুরনো দাম, আর এটা হচ্ছে নতুন দাম। প্রথম বছরের শুরুতে, তার মানে পুরনো দাম কি ছিল? ধরে নিচ্ছি আমি স্কুটারের দাম ছিল 100 টাকা, এখন 10% বেড়ে গেছে, অর্থাৎ নতুন দাম হয়ে গেছে 110। 100 টাকা ছিল,
এখন 110 টাকা হয়ে গেছে। শূন্য শূন্য কাটলে আমার 10:11 অনুপাত, অর্থাৎ আমার পুরনো আর নতুন দামের যে অনুপাত থাকবে সেটা হচ্ছে 10:11। দ্বিতীয় বছরের শেষে আমি যদি ধরে নিই 100 টাকা স্কুটারের দাম, শেষে বলছি সরি, দ্বিতীয় বছরের প্রথমে যদি 100 টাকা দাম হয়, তাহলে বলেছে 5% বাড়ছে, অর্থাৎ 105 হয়ে যাচ্ছে। কাটাকাটি করলে এখানে থাকছে আমার 21 আর এখানে থাকছে আমার 20। তাহলে আমি কি অনুপাত পাচ্ছি? 20:21। এটা হচ্ছে 20:21 দ্বিতীয় বছরের শুরুতে আর শেষের অনুপাত, ঠিক আছে, দামের অনুপাত। আর তৃতীয় বছরের শুরুতে যদি আমি ধরে নিই স্কুটারের দাম 100 ছিল, শেষে গিয়ে দাঁড়াচ্ছে কত? শেষে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 15% বৃদ্ধি পাচ্ছে, তো অর্থাৎ 115। কাটাকাটি করলে আমি পাচ্ছি 20 আর 23। ঠিক আছে, অর্থাৎ তৃতীয় বছরের শুরু আর শেষের যে দামের অনুপাত সেটা হচ্ছে 20:23। এইবার আমি কি করব? এইবার আমি এই সব কটা দামকে, এই সব কটা অনুপাতের মানকে আমি গুণ করব, আর এই সব কটাকে গুণ করব, অর্থাৎ 23 আর 21 কে গুণ করলে আমি পাচ্ছি 3, 6, 2, 8, 408, 38, সরি, 483, আর 11 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 3, 1, 5, 3, 5, 5313। তাহলে এটা মানে কি যে শুরুতে যদি স্কুটারের দাম 4000 হয়, তাহলে 3 বছর পরে স্কুটারের দাম কত হচ্ছে? 5313। তাহলে কত বেড়েছে? 1313 বেড়েছে। 4000-এর উপরে বেড়েছে, তাহলে কত শতাংশ বেড়েছে? এখান থেকে আমি বের করে নিতে পারবো। দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, তাহলে 1313, এটাকে যদি 40 দিয়ে ভাগ দিই তাহলে আমার কত আসবে? 3, 3, 2.8 সামথিং আসবে। যাই হোক, এটা 32 তো পেয়ে গেলাম, তাহলে আমার উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। অপশন বি আমার উত্তর 32। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের প্রশ্ন এখানেই শেষ করা যাক। আচ্ছা, যে অ্যানাউন্সমেন্টের কথা বলছিলাম, যে এসএসসির কিন্তু, এসএসসি আর আরআরবি কিন্তু তোমাদের এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গিয়েছে। তো এসএসসি যেরকম পরীক্ষা সিজিএল, সিএইচএসএল, সিপিও, তারপরে জেই আছে, সিলেকশন পোস্ট আছে, জিডি আছে, এই সব পরীক্ষাগুলো কিন্তু এই বছরে কবে কোনটা হবে সেটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। প্রথমে জেই আসবে, তারপরে সিজিএল, তারপরে সিলেকশন পোস্ট আছে। সিজিএল যেরকম 5 থেকে 6 মাসই পাবে তোমরা প্রিপারেশনে, কারণ মে জুনের দিকে সিজিএল এর পরীক্ষা হবে। সিলেকশন পোস্ট সিএইচএসএল, এটার জন্য তোমরা 6 থেকে 7 মাস পাবে। জিডিটা তোমাদের পরের বছর হচ্ছে জানুয়ারিতে, 27শে জানুয়ারিতে, কিন্তু জিডিতে তোমাদের যেহেতু ফিজিক্যাল আছে, তাহলে সেটারও তোমাদের কিন্তু ফিজিক্যালে তোমাদের মাঠে দৌড়ানো টোড়ানো, এটার প্রিপারেশন তোমাদের লাগবে, পিটি আর পিএস এর। তাহলে তোমাদের কিন্তু সময় বলতে গেলে বেশি নেই, 5 থেকে 6 মাস ধরে তোমরা এগোতে পারো। এবার সেটার জন্য আমরা তোমাদের জন্য কিন্তু জিকে, জিএস, সিএ, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর ইংলিশের যে ব্যাচটার কথা বলছিলাম, সেটা এই সামনের সপ্তাহ থেকে স্টার্ট করতে চলেছি। এটা তোমাদের টোটালি ফ্রি অফ কস্ট কিন্তু ব্যাচ হবে। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণভাবে ইউটিউবে তোমরা পেয়ে যাবে পুরো ব্যাচটা। আমরা তোমাদের প্লেলিস্ট করে দেবো আলাদা আলাদা। জিকে, জিএস আর রিজনিং তো তোমাদের সাগ্নিক স্যার নিচ্ছেই এখন প্র্যাকটিস সেটের মাধ্যমে। আমি তোমাদের দর্পণ স্যার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড নিব, আর ইংলিশ তোমাদের দেবাংশী ম্যাম নিবে। ঠিক আছে, তোমাদেরকে আলাদা করে প্লেলিস্ট করে দেওয়া হবে। ইউটিউবে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং তাদের প্র্যাকটিস সেট, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টাইপ অফ কোশ্চেনকে বেস করে আমরা কি বলি প্র্যাকটিস সেট বানাবো, সেটা তোমরা ওখান থেকে ভিডিওতে, অবভিয়াসলি সেই ভিডিও থেকে তোমরা তো কনসেপ্টটা বুঝতেই পারবে। তার সঙ্গে তোমাদেরকে আমরা টেলিগ্রাম চ্যানেলে ওই কনসেপ্টের উপরে আরো অনেক প্রশ্ন পিডিএফ ফর্মে কিন্তু পাঠাবো, কারণ তোমাদের কিন্তু এই এক্সামে তার মানে অঙ্কের ক্ষেত্রে যদি বলি, কয়েকটা অঙ্ক করলে, 50টা অঙ্ক করলে কিন্তু হবে না। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কম করে 300 থেকে 400টা অঙ্ক কিন্তু করতে হবে।
তার জন্য ওই পিডিএফ ফর্মে আমরা টেলিগ্রামে সেটা সেন্ড করতে থাকবো, আর স্টাডি মেটেরিয়াল গুলো কিন্তু আমরা পিডিএফ ফর্মে টেলিগ্রামে পাঠিয়ে দিব। তো এই লার্নোভার্স একাডেমি অফিসিয়াল টেলিগ্রামটা তোমরা কিন্তু জয়েন করে নিবে, ঠিক আছে? আর তোমরা আমাদেরকে নিশ্চয়ই জানাবে যে তোমরা কি এই এসএসসি আর আরআরবির জন্য কি আলাদা ডেডিকেটেড কোনো টেলিগ্রাম চ্যানেল চাও কিনা, কারণ ওখানে আরো অনেক হয়তো নোটিফিকেশন আর পিডিএফ দেওয়া থাকবে। তো তোমাদের যদি এটার জন্য আলাদা কোনো ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল চাও, সেটাও তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও। আমরা সেখানে একটা নতুন টেলিগ্রাম চ্যানেল বানিয়ে দিব। আর এই ভিডিওটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, যে এটাতে কিন্তু আমরা পিওয়াই কিউ সিরিজ, তার মানে প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আছে সেটার উপরে বেশি জোর দিব। তার মানে তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো আর পিডিএফ গুলো যদি তোমরা সলভ করো, তাহলে কিন্তু তোমাদের আপনি আপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে আলাদা অন্য কোনো বই বা কিছু দরকার হবে না। এটা সম্পূর্ণভাবে তোমাদেরকে শুধু ইউটিউব খুলতে হবে, আর ভিডিওর সাথে সাথে আর যে পিডিএফ গুলো টেলিগ্রামে দেওয়া সেগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রিপারেশন হয়ে যাবে। যেরকম তোমরা জানো যে নতুন প্যাটার্ন এসেছে, কারণ আগে টিসিএস এক্সাম নিত, এসএসসি তে যেরকম এখন এডিকুইটি নিচ্ছে, তাহলে আর আরআরবিও বোধহয় এখন এসএসসি নিবে এক্সাম। তো এখন কিন্তু প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অলমোস্ট সেম আছে, রিজনিংটা একটু চেঞ্জ হয়েছে, জিকে জিএস একই লেভেল, ইংলিশটার একটু লেভেল বেড়েছে হয়তো। এবার এই যে নতুন প্যাটার্ন, নতুন এক্সামে কিরকম কোশ্চেন আছে, সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে? তার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, আর বেল আইকনটা তোমরা নিশ্চয়ই ক্লিক করবে, কারণ তাতে কি তোমাদের যে ভিডিওগুলো আমরা যখন ছাড়বো, তোমরা সেটার নোটিফিকেশন টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক আছে? আর তার সঙ্গে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা নিশ্চয়ই জয়েন করে নিও। আমাদের কিন্তু কি বলে, ইনস্টাগ্রাম আর ফেসবুকও আছে, সেটাতেও তোমরা নিশ্চয়ই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। পরের সপ্তাহ থেকে তোমাদের নতুন এসএসসি আর আরআরবি ডেডিকেটেড ব্যাচ গুলো স্টার্ট করা হবে।